চন্দ্রবিন্দু আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি কাউকে সম্মান জানাতে, আবার কেউ খুব কাছের মানুষ ছিল যে আজকে নেই, তার নাম বা তার কথা বলতে গেলে এবং লিখতে যাই তখন সেটা ব্যবহার হয়। কিন্তু এই চন্দ্রবিন্দু কিসের কথা বলবে? তোর মতো ফ্রিল্যান্সার আমি জীবনে হ্যাঁ শুনে নে কোনটা বল, পেছন থেকে বলে দিচ্ছি। এই যে টিমের লোক রাখি আমি, বুঝছো, এই জীবন যায়, তাই তো? তোর যেমন যেভাবে জীবন যাচ্ছে। বাবা আমাদের মেশিন, বাবা আমাদের ব্লকবাস্টার মেশিন। এই গল্প চরিত্রগুলো সম্বন্ধে তোমরা অলরেডি জেনে গেছো। আমি বরং অন্যান্য কয়েকটা বিটিএস দিই তোমাদের, হ্যাঁ, বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, যেমন একটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন গ্রেভিয়ার্ডে শুট করেছিলাম, অনেক দিন এক নাগারে। তো সেখানে মানে অঙ্কুশের বাবা মার যে গ্রেভিয়ার্ডটা তৈরি হয়েছিল, তারা যেহেতু একসাথে মারা যায়, জয়েন্ট যে গ্রেভিয়ার্ড যেটা হয় কবর, ওরকম একটা খুঁজে বার করা হয়েছে। তো সেখানে ওপরে তুলিকা দি আর শান্তিদার ছবি লাগানো হয়েছে, সেখানে শুট হচ্ছে, ও খুব দুঃখ করে রয়েছে। এবার আমাদের খেয়াল নেই যে সেটা অ্যাকচুয়ালি একটা রবিবারে ইউজুয়ালি মানে যাদের কবর, ওটা তো অরিজিনালি একজনের কবর, তার ছেলে মেয়ে এসেছে, এসে দেখছে যে তার বাবা মার কবরের ওপর শান্তিদা আর তুলিকা দির ছবি। সে যেই এটা দেখেছে, আবিষ্কার হয়েছে, সবাই এলাকা ছেড়ে মানে পালিয়ে গেছে, কারণ সে প্রচন্ড রেগে গেছে যে তাকে জানানো হয়নি তার বাবা মার কবরে অন্য লোকের কবর লাগিয়ে ছবি লাগিয়ে শুট চলছে। আর তুলিকা দি যে কদিন ওখানে শুট আছে, দিনে 6 বার পান খেতে গেলে কতগুলো পান নিতে হয়, সেই পান নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরকম ভূতের মতো সেজে গাড়ির মধ্যে বসে আছে, আর যেই যাচ্ছে জিজ্ঞেস একটু পান খাবে, পান খাবে একটা হরের ছবি আর কি, হরের একটা ফিল্ম অঙ্কুশকে অ্যাপ্রোচ করলো। তখন আমি ভাবলাম যে বাহ, ভালোই ভূত পেয়েছে রাজাদা, প্রপার ভূতেরই তার সিনেমা হচ্ছে, খুব একটা গায়ে কাটা ফাটা দেবে। তারপরে দেখলাম না, এটা অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল একটা স্টোরি। এবং আমি আর অঙ্কুশ মোটামুটি রাত 3টে সাড়ে 3টে থেকে স্ক্রিপ্ট পড়া স্টার্ট করেছিলাম এবং নন স্টপ আমরা পড়েছিলাম, কারণ আমাদের এতটাই ইন্টারেস্টিং লেগেছিল গল্পটা পড়ার সময়। তো তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে যখন শুট হবে এই দুটো ওয়ার্ল্ড নিয়ে, ভূতেদের ওয়ার্ল্ড এবং আমাদের নিজেদের ওয়ার্ল্ড, তখন আরো জিনিসটা ফুটে উঠবে এবং আরো দেখতে ভালো লাগবে দর্শকদের। তো সেখান থেকেই আমাদের হ্যাঁ বলা এবং কাজটা করা। এবং রাজাদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ ম্যাজিকের পর, আর এসকে মুভিজের সঙ্গে প্রথম কাজ। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি মোটামুটি রিয়েল ভূতেদের মাঝে ওখানে থাকতাম কবরস্থানে, আর আমার পাশে তুলিকা দি বসে আছে, একদম সারা সকাল থেকে রাত অব্দি ভূত সেজে থাকতো। এবং আমি আর একটা পয়েন্টও আপনাদেরকে জানাতে চাই যে তুলিকা দি ওখানে আমাদের একটা ভ্যান ছিল, যেখানে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে শুধু দাঁত মাজা স্নান করা বাদে সবই করতাম আর কি। ওখানে তুলিকা দি ঘন্টার পর ঘন্টা পান বানাতো এবং বলতো যে কেউ পান খাবেন এবং ঘুমোতো। এইটাই আমাদের ওখানে একটা লাইফ হয়ে গেছিল, কিন্তু আমরা খুব ভালো করে মজা করে শুট করেছি। আর বিশেষ করে গল্প নিয়ে আর বলার কিছু নেই। আমার চরিত্রের নাম মীরা। মীরার হাজবেন্ড হয়ে যে বসে আছে, আমার এখন ননস্টপ হাজবেন্ডই হয়ে যাচ্ছে, শ্বেতকালী থেকে শুরু হয়েছিল। তো এদের একটা আলাদা জগৎ আছে। এবং মীরার একটা স্বপ্নও আছে, সে একজন চেস প্লেয়ার, সে চেস খেলতে ভালোবাসে এবং তার সেই চেস খেলা বন্ধ হয়ে যায়। এইটা একটা মীরার ট্র্যাক আলাদা, সেইটা কিভাবে হয়। এবং যদি বলো যে ভূতেদের সাথে মানুষের সাথে মিশ্রণে কিভাবে তার জীবনটাও এগিয়ে যায়, সেটাও একটা ট্র্যাক আর কি মীরার। তো সাহেব প্লে করছে অঞ্জলার হাজবেন্ড এখানে। যদি রিয়েল লাইফে অন্য কেউ প্লে করতো ওর হাজবেন্ড বেঁচে যেতাম। যাকে এটা
তো সাহেব অন স্ক্রিন প্লে করছে ওর হাজবেন্ড। তো এবার কিভাবে আমরা যেটাই বলছিলাম যে আমরা কোথাও না কোথাও আমাদের চোখের জল হয়তো শুকিয়ে যায়, মনে হয়তো থেকে যায়, কিন্তু কিছু না কিছু কোনো না কোনো কারণে আমরা আবার হাসতে শিখি, আমরা আবার মুভ অন করে যাই। কিন্তু সত্যি যদি এরকম হতো যে যাদেরকে আমরা হারিয়েছি, বাবা মা স্বামী যেই হোক না কেন, তারা যদি কোনোদিন ওই ওয়ার্ল্ডে আবার আরেকটা লাইফ ফিরে পায় মৃত্যুর পর, তাদের কিন্তু কোনো বাহানা নেই মুভ অন করার। তারা সেই স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে থাকবে, ছেলের স্মৃতি হোক, বউয়ের স্মৃতি হোক, যেটাই হোক না কেন, সেই ভালোবাসার স্মৃতি ধরেই কিন্তু তারা থাকবে ওই ওয়ার্ল্ডে, প্যারালেল ওয়ার্ল্ডে। তো তাদের কি হবে সেইটা নিয়ে চন্দ্রবিন্দু, এবং কিভাবে সাহেব, তলিকাদি, তারপরে শান্তিদা, এদের তিনজনের একটা কেমিস্ট্রি হয় ওই ওয়ার্ল্ডে, আফটার ডেথ ওয়ার্ল্ডে। আর এই ওয়ার্ল্ডে, যে ওয়ার্ল্ডে আমরা বিলং করি, আমরা হিউম্যান বিংস বিলং করি মৃত্যুর আগে সো কল্ড, সেখানে আমার আর ঐন্দ্রিলার যে ক্যারেক্টারটা, সেইটা কিভাবে তাদের কেমিস্ট্রি গ্রো করছে। সো ওই ওয়ার্ল্ড ভার্সেস এই ওয়ার্ল্ড, এবং কিভাবে ইমোশনস গ্রো করছে, কিভাবে ইমোশনস জয়েন করছে, দিস ইজ অল অ্যাবাউট চন্দ্রবিন্দু। তো আই থিঙ্ক এটা ভীষণই একটা ইউনিক কনসেপ্ট, একটা ফেয়ারি টেলটাই বলা যেতে পারে, যেটা একটু অন্যভাবে প্রেজেন্ট করার, আর রাজাদা অন্যভাবে প্রেজেন্ট করেছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড 23শে মে। তো আশা করি যে কজন মানুষ হলে গিয়ে দেখবে ছবিটা, সকলেরই কিন্তু ছবিটা ভীষণ ভালো লাগবে। এরকম গল্প সচরাচর দেখা যায় না, সেখানে তোমার গান কতটা কিছু ডিফিকাল্টি হয়েছে নাকি? হ্যাঁ, এটা তো ভীষণই, ছবিতে চন্দ্রবিন্দু ছবিতে 3টে গান আছে, এবং 3টে গান 3 ধরনের গান। একটি গান যেটা রূপঙ্করদার কণ্ঠে আছে, সেইটা বানাতে আমার সবচেয়ে কষ্ট হয়েছিল, কারণ কনসেপ্টটাই মানে তুমি মৃত্যুর পরে শ্বাস নাও, এই কনসেপ্ট নিয়ে একটা গান তৈরি করতে হয়েছিল। তাছাড়া এরপরে একটি প্রেমের গান আছে যেটা আমার প্রশংসার কণ্ঠে, সেটা মানে কি, সেটা অনেকটা সহজ হয়েছে, এবং সেটা তো ছবির ওপর, মানে প্রেমের গান বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে আসে। আর আরেকটা গান ছিল, সেটাও মজাই হয়েছিল তৈরি করতে, কারণ গানটার নাম বই পোকা। ছবিটার যে একটা বইয়ের দোকান যেটা উপোসটা চালায়, সেই দোকানটাকে ঘিরে একটা গান তৈরি করতে হয়েছিল। সেটাতেও মানে সেটা খুব কষ্টের কিছু ছিল না, সেটা মজাই হয়েছিল। ডুয়েট, ভালোবাসার গান, আর সাথে সাথে অন্য রকমের একটি গল্প বলবে। মানে প্রথমত হচ্ছে একটা সোকল, এটা ভূতের, সবাই বলছে ভূতের সিনেমা না, অফকোর্স এটা একটা ইমোশনাল সিনেমা, তাও আমাদের কাছে যখন এসছে তখন এটা ভূতেরই একটা সিনেমা। ভূতের সিনেমায় যে এরকম একটা এত মিষ্টি একটা প্রেমের গান হতে পারে, সেটাই আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে যে খুব সুন্দর শুট হয়েছে। আর রাজাদাকে অসংখ্য ধন্যবাদ এটাতে আমাকে কাস্ট করার জন্য, আর লুক অ্যান্ড ফিলও খুব ভালো হচ্ছে। তো আমার আশা করি যে সকলের ভালো লাগবে, সকলে যান সিনেমাটা দেখুন। 23rd মে রিলিজ করছে। তোমরা দুজনেই ভূতে কতটা বিশ্বাসী? প্রশ্নটা মানে বাড়ি থেকে পুরো ইয়ে করে এসেছিলেন, বলো তুমি, বলো তোমার। ভূতে মানে ওরকম করে ভূতে বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে ভয় তাও থাকে। আমি ভূতে বিশ্বাস করি না। এসকের সঙ্গে বেশ কয়েকটা ছবি করেছি, এবং সেই ছবিগুলোর মধ্যে এই ছবিটা সব থেকে প্রথম ছবি ছিল, যেটা আমরা লন্ডনে গিয়ে শুট করেছিলাম একসঙ্গে, এবং ইটস আ লাভলি এক্সপিরিয়েন্স। ওখানে শুট করাটা খুবই মজা করে শুট করেছি, আমরা খুব আনন্দ করে শুট করেছি, এবং খুব মজার ব্যাপার হচ্ছে রাত 9টা, 9:30, 10টা অবধি ওখানে একদম দেদার সূর্যের আলো থাকতো। তো কখন রাত হয়ে যাচ্ছে, কখন দিন হচ্ছে, দিন আর রাতের কোনো হিসেব থাকতো না ওদের শুটিং করার সময়। তো লং আওয়ার্স অফ শুট টাইম, এবং আমার মনে হয় যে কটা চরিত্রই আছে সবকটাই খুব অথর ব্যাকড ক্যারেক্টার, এবং যে ইমোশনটাকে ধরার চেষ্টা করা হয়েছে, যে সত্যিতেই একটা প্রশ্ন তো সবার মনেই চিরকাল থেকে যায় যে মৃত্যুর পরে কি, হোয়াট আফটার দিস। তো তার একটা উত্তর না হলেও তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল এই ছবিতে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। রূপঙ্করদার গানটা দুর্দান্ত, খুবই মানানসই ছবিটার সঙ্গে, খুবই ভালো লাগছে। তো আশা করছি আমরা যতটা সম্ভব প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিদেশে গিয়ে সব অ্যাক্টররাই চেষ্টা করেছেন, টেকনিশিয়ানরা চেষ্টা করেছেন। এবার মানুষের ছবিটা ভালো লাগলে পরে আমাদের কাজটা সার্থক হবে। কম্বিনেশন আছে তো চন্দ্রবিন্দু বলতে সেই জায়গাটা কিন্তু রূপঙ্করদার কথা সবার আগেই মাথায় আসে, এবং ছবির সাথেও তুমি জড়িয়ে রয়েছে, কি বলবে? জানি না, হ্যাঁ চন্দ্রবিন্দু হলে তো মাথায় চন্দ্রবিন্দু হলে মোটামুটি উপরে যাওয়ার কথা মনে হয়। এখানে তো সেরকমই একটা গল্প,
চন্দ্রবিন্দু ছবির ভাবনাটা খুব ভালো। রাজার ছবিতে আমি বোধহয় প্রথম গান গাইছি। রাজার কোনোদিন আমাকে ছবিতে আজ পর্যন্ত নেই, এই প্রথমবার গাইছি। থ্যাংক ইউ রাজা। ও যখন বিজ্ঞাপনে কাজ করতো তখন আমি প্রচুর গান গাইতাম। যখন বড় নাম করা ডিরেক্টর হয়ে গেল তারপর আমাকে করে কাজ নেই, এই প্রথম পার্ট দিতে হয়। তো থ্যাংক। আর অনুপমকে ধন্যবাদ। থ্যাংক ইউ অনুপম, যে এত সুন্দর একটি গান ও আমাকে দিয়ে গাইছে। যদিও এই গানটা রেকর্ডিং হয়েছিল কিন্তু বেশ কয়েকদিন আগে, বেশ এক দেড় বছর আগে হবে। মানে ছবিটা অনেকদিন বোধহয় চলছিল শুটিং, আমি জানি না কি পুরো টেকনিক্যাল ব্যাপারটা আমি জানি না, অনেকদিন আগে রেকর্ডিং হয়েছিল। তখনই গানটা শুনে মনে হয়েছিল, গানটা গিয়ে মনে হয়েছিল যে এই গানটা থেকে যাওয়ার গান। খুব অনুভব, খুব যত্ন করে, এবং ওর যে ধরনের একটা ট্রেডমার্ক থাকে তো প্রত্যেক কম্পোজারের, ও কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে শুরু করেছে। সুতরাং এই গানটা একটু মনে হবে যেন পুরোনো দিনের হিন্দি গান যেরকম হতো সেরকম একটা গান। আই এনজয়েড ইট ভীষণ, খুব এনজয় করেছি কাজটা করেছিলাম। এবং এখন যখন রিলিজ হচ্ছে তখন খুব ভালো লাগছে গানটা। তোমার শুনে আমাকে মানে সরিদার পাঠাচ্ছে আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে শেয়ার করছি, ভালো লাগছে খুব গানটা কোথাও ছবিটার সাথে খুব মিলেমিশে গেছে। বের করে রেখেছি, একটু দাঁড়া, একসাথে চলে আসছি, জাস্ট হয়ে গেছে। চলো। যে ছিল প্রিয়জন সবচেয়ে জীবনে, জানি না কি করে ছেড়ে থাকতে হবে, কত যত্নে সহজ, কত আদরে নরম, তাকে স্মৃতিরা চলে ঢেকে রাখতে হবে। এ জীবন যায়, জীবন আসে, আড়ালে কে দাঁড়িয়ে হাসে। দিদি, আজকে চন্দ্রবিন্দু গ্রেট মিউজিক লঞ্চ, মানে ব্যান্ড মিউজিক লঞ্চ, কি বলবে সেটা নিয়ে? ভীষণ এক্সাইটেড। 2022 ছবিটা আমরা করেছিলাম শুটিং, সেটা বিভিন্ন কারণে 25-এ হল রিলিজ হতে চলেছে। কাজে খুব এক্সাইটেড। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু ছবিটার যখন টিজার দেখছি বা বিভিন্ন গানের পার্ট দেখছি, আমার মনে হচ্ছে না যে 22 করা ছবি। ভীষণ মানে তাজা, সতেজ লাগছে। খুব এক্সাইটেড 23rd-এর জন্য। এখনকার সিনেমা আসছে বেশিরভাগই ফ্যামিলি বা মা ছেলের সম্পর্কে এরকম, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একদম অন্য ধরনের ছবি, একটা ভূতের ছবি। আমরা যখনই কোনো ছবি বানাই, বিশ্বাস কর, সবসময় বলি একদম অন্য রকমের ছবি দেখতে আসবেন। সেটা আমরা যাবো না, বুঝলি, সচেতন ভাবেই যাবো না। কারণ টিজার বা গান বা সবকিছু শুনে মানুষজন, আমরা না দর্শককে বোকা মনে করি। দর্শক কিন্তু বোকা নয়। দর্শকদের আমরা যেটা সুন্দর করে পরিবেশন করবো, তারা কিন্তু সেটা আদর করে গ্রহণ করে। তো হ্যাঁ, একটু আচ্ছা, তুমি অনেক ধরনের চরিত্র করেছো, এই ভুতুরে ভূত করি। এই না রে, একটা টেলিভিশনে করেছিলাম। হ্যাঁ, টেলিভিশনে সেখানে করেছিল। তারপরে এখানে এত মনোরম, মানে সে বিদেশের মাটিতে বেড়ে ওঠা ভূত, সে এখানে চুরি পান্না ছিলেন বাঙাল ভাষায় একটা ভূত, আর তিনি বিদেশের মাটিতে হেঁটে চলা একটা ভূত। বড্ড কষ্ট, ভূতেদের বড্ড কষ্ট। মানে মাটির ডিফারেন্স আছে, ভূত বিদেশি নয়, বাংলাতেই কত বলেছি, কিন্তু মাটিটা আর কষ্ট। মানে ওই মানুষটার সাইকি যখন আমরা সার্চ করতে করতে যাই অ্যাজ অ্যান আর্টিস্ট, কষ্ট হয়। তুমি কি ভূতে বিশ্বাস করো? না, তোমার রিয়েল লাইফ কোনো এক্সপেরিয়েন্স আছে? না, একই কথা বারবার বলছি। এই শুটিংয়ে দেখেছিলাম ক্যামেরা সেটিং, একটা শট করতে যাওয়া এবং ক্যামেরা খুঁজে যাওয়া। এটা 2 দিন, পরপর 2 দিন নয়, একদিন 2 দিনের গ্যাপে। ওই শটটা নিতে দেন যিনি ছিলেন স্টোনের ভেতরে। তারা চান না, কিন্তু আমরা সব চাই। মানুষকে দিয়ে সব করানো যায়, কিন্তু ভূতেরা যেটা চান না সেটা করা যায় না। মানুষকে এই মুভিতে কি কমেডি দেখতে পারবে? 22-এ করেছিলাম, 23-এ রিলিজ করছে, মানে 23rd রিলিজ করছে। আমি তোকে দেখে বলবো।
আচ্ছা, দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য একটাই কথা বলবো, বিশ্বাস করুন প্রচুর 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 ভালো বাংলা ছবি হচ্ছে। হ্যাঁ, সময়টা অস্থির, রাজ্য অস্থির, দেশ অস্থির, তবে তো আমরা এন্টারটেন করতেই আমাদের প্রফেশনটাকে বেছে নিয়েছি। একটু আসুন, একটু ফ্রেশ হন, আবার না হয় ফিরে গিয়ে লড়াইয়ে নামে দেখুন। হলে এসে 23 মে রিলিজ করছে চন্দ্রবিন্দু, প্রত্যেকে হলে এসে দেখবেন, ভালো লাগবেই। অনির্বাণ দা, চন্দ্রবিন্দু বলতেই যেটা প্রথম মনে পড়েছে আমাদের বাংলার আর কি সেই মুহূর্তের স্ট্রাগলটা, যেটা এখন বড় হয়ে আমরা ভুলেই যাই কোন চিহ্নটাকে কোনটা বলা হয়, সেটা কতটা মনে পড়ে যে কোন চিহ্নটাকে কোনটা বলে সেটা একটা গিয়ে আমরা না। আমার এটা ভুল হয় না। আমার কাছে চন্দ্রবিন্দু, বিসর্গ, সব অনুস্বর, হ্যাঁ, ইভেন যেটা ইউজই করা হয় না, বর্ণর মধ্যেও কতগুলো আছে, তো আমার কাছে এগুলো ভুলাইনি। আমি জানি না এখন অন্য যারা, মানে আমাদের থেকে ছোট যারা, তাদের কাছে ভুলিয়ে গেছে, আমার কাছে ক্লিয়ার। এবং এই ছবিতে এবং যদি দেখা যায় যে প্রত্যেকটা ছবিতে নিজে একে হিসেবে তো অবশ্যই নিজের একটা বড় জায়গা, তাছাড়াও যে কোনো ছবিতে প্রধান চরিত্রের পাশে নিজের জায়গাটা বেশ বড় সড়ো করে কিন্তু প্রমাণিত করেছে। মানে বলা যায় চন্দ্রবিন্দুর মতোই বেশ ইম্পর্টেন্ট একটা রোল, সবসময় তুমি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছো, সেটা নিয়ে কি বলবো? না, সেটা নিয়ে আলাদা। দেখো, আমার কোনো ছবিতে, আমি অনেক ছবিতে আরো অনেক ছোট রোল করেছি। আমার কাছে এটা কোনো ব্যাপারই না যে আমি প্রধান চরিত্র না আমি পার্শ্ব চরিত্র। আমার কাছে হচ্ছে যে আমি ছবিটার মধ্যে আমার কিছু করার আছে। এবার এই গল্পটা আমি যখন প্রথম শুনেছিলাম, মানে আমাকে রাজা চন্দ্র, আমাদের যিনি ডিরেক্টর, উনি শুনিয়েছিলেন, তখন আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা আমার কাছে নতুন, এই ধরনের চরিত্র আমি আগে করিনি। এখানে আমার যে চরিত্রটা, সে বহু বছর ধরে লন্ডনে থাকে, এমন একটা চরিত্র। তার নামটা আমরা, পুরো নামটা আমরা শুনতে পাই না, তাকে প বলে ডাকে সবাই, হ্যাঁ। তো আর এই যে অঙ্কুশদের যে পরিবার, তারা পরে আসে এবং নতুন একটা পরিবার, তারা যদি লন্ডনে আসে তাদেরকে হেল্প করতে পারে, এরকম যে তারপরে শুধু সেটা না, তারপরে আরো অনেক জার্নি আছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার করা চরিত্রগুলোর থেকে খুব আলাদা। আমার সেই জন্য এই যে ছবিটা এত আগে হয়েছিল এবং এটা যে আজকে রিলিজ করতে চলেছে, মানে 23 তারিখ রিলিজ করতে চলেছে, সেটা নিয়েই আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। এর গান কবে, মানে এই যে 3টে গান আমি প্রায় ভুলেই গেছিলাম, এই 3টে গানের সুর কিরকম, কথা কিরকম, কিন্তু হঠাৎ করে যখন বেরিয়েছে একের পর এক ভালোই লেগেছে এবং মনে পড়ে গেছে যে আচ্ছা এইটা এইভাবে তৈরি হয়েছিল। এই গানের শুটিং এক্সপিরিয়েন্সের কথা বলছো, এটার খুব কষ্টদায়ক শুটিং এক্সপিরিয়েন্স। রোদের মধ্যে সারাদিন কলকাতায় ঘুরে ঘুরে, এবং পায়েল আছে এখানেও জানে, ময়দানে গিয়ে রোদের মধ্যে হাঁটছি, নর্থ কলকাতায় গঙ্গার ধারে রোদের মধ্যে, তাতে লোকজন দেখছে, সেলফি তুলছে, হাও হাসি মুখে শুট করে চলেছি, কলেজ স্ট্রিটে রিক্সায় চড়ছি, এইসব করে এটা শুটিং হয়েছিল। তবে যখন শেষমেশ ছবির সঙ্গে আর কি, ছবির ভিজুয়াল অনেক ভালো আমার ভিডিওর তুলনায়, সেখানে অঙ্কুশ আছে, নীলা আছে, আমাদের অনির্বাণ আছে, ওদের সঙ্গে যখন মিলেমিশে দেখছি জিনিসটা, তখন ভালো লাগছে। গানটা খুব ভালো গান, অনুপম অসাধারণ গান তৈরি করে, বহু বছর ধরে করে আসছে, সুতরাং অনুপম ভালো গান করবে, এটাই খুব স্বাভাবিক। তবে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গানের লিরিক এবং গানের সুর, এটা অনুপমীয় নয়, হ্যাঁ, এটা একটু অন্য ধরনের। সেই জন্যে আমি আরো বেশি আমার ভালো লেগেছে, এই কারণে অনুপম এখন নানা রকম কাজে ওর দেখতে পাচ্ছি। কদিন আগে একটা গান আমি শুনছিলাম, শ্রেয়া গেয়েছে, এটা কোন ছবি সেটা বলছি না, বললে হয়তো হাউসের প্রবলেম হতে পারে, কিন্তু সেটাতে দেখলাম যে আমি খুব অবাক হলাম যে অনুপম এরকম খুব ক্লাসিক্যাল বেস্ট একটা শুরু করেছে, ভীষণ ভালো লাগলো। ও যে এটা সব নানা ধরনের গানের সাথে সাথে শুধুমাত্র পিঙ্ক ফ্লয়েড নয়, আরো অন্যান্য অনেক রকম গানের সাথে পরিচিত হচ্ছে এবং শুনছে, সেটা ওর গান তৈরি কম্পোজিশন দেখলে বোঝা যায়। বিশেষত এই গানটা থেকে বটে ভীষণ ভালো। এবং লেখা, এই জীবন যায় জীবন আসে, আড়ালে কে দাঁড়িয়ে হাসে, এই এত সহজ কথাটা অনুপম খুব কমই লিখেছে, কিন্তু এত সহজ সত্যি এবং সহজভাবে বলাটাও, এই ক্রেডিট কিন্তু সব মানে কি বলবো, এই ক্যালিবার সকলে থাকে না, সুতরাং অল ক্রেডিট গোস টু অনুপম রায়। আর আমার মনে হয় গানটা যে কেউ গাইনি খুব ভালো গান হবে। আমি গেয়েছি, থ্যাংকস অনুপম, থ্যাংকস রাজা চন্দ্র, থ্যাংকস লক্ষ্মী।